আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিএনএন নিউজ আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সুদানে আরএসএফ এর ড্রোন হামলায় নারী শিশু সহ নিহত 40। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 2 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলকে মুসলিম বিশ্বের নিন্দা, সেনা প্রত্যাহারের দাবি। আজ ফিলিস্তিনি বন্দী ও 45 জনের লাশ ফেরত দিল ইসরায়েল। পাকিস্তান সহ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রে পরীক্ষা চালাচ্ছে দাবি ট্রাম্পের। ভারতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত 20। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। সুদানে আরএসএফ এর ড্রোন হামলায় নারী শিশু সহ নিহত 40। সুদানের মধ্যাঞ্চলে উত্তর কর্দোফানে অর্ধসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর ড্রোন হামলায় কমপক্ষে 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সোমবার 3 নভেম্বর স্থানীয় এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। উত্তর কর্দোফানের মানবিক বিষয়ক কমিশনার জানিয়েছেন, প্রাদেশিক রাজনীতি আল উবাইদের পূর্বে আল লুয়েব গ্রামে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে চালানো এই হামলায় হতাহতের ঘটনা ঘটেছে। প্রাদেশিক সরকার জানিয়েছে, অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত ট্যাবকে লক্ষ্য করে চালানো এই হামলায় শিশু ও নারীসহ কয়েক ডজন বেসামরিক নাগরিক আহত ও নিহত হয়েছে। আরএসএফকে অবিলম্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে প্রাদেশিক সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের অভিযোগ, আরএসএফ নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে অপরাধ করছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী গত অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কর্দোফান থেকে নিরাপত্তাহীনতার কারণে অন্তত 38,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে 26 অক্টোবর আরএসএফ উত্তর দারফুরের রাজধানী আল-ফাশার দখল করে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে এ সময় তারা বেসামরিক নাগরিকদের উপর গণহত্যা চালিয়েছিল। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত 2। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 2 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন। বেরুতকে নিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছে, নাবাতি প্রদেশের 2 শহরে ইসরায়েলি হামলায় 1 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। মন্ত্রণালয় তথ্য অনুযায়ী একই প্রদেশের আইতা আল শাব এলাকায় দ্বিতীয় হামলায় আরেকজন নিহত হয়েছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরায়েল ড্রোনটি দৌড়ে একটি গাড়িতে আঘাত হানে। এ সময় গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে উপস্থিত একটি এএফপির আলোকচিত্র চিহ্নিত গাড়িতে আঘাত হানা এবং আরও 5টি ক্ষতিগ্রস্ত গাড়িতে অগ্নি নির্বাপক কর্মীদের আগুন নেভাতে দেখেছেন। হামলায় ক্ষতিগ্রস্ত দোকান থেকে শ্রমিকদের ভাঙা কাজ সরাতেও দেখেছেন তিনি। এনএনএন জানিয়েছে, হামলায় স্থানীয় একটি শপিং সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলকে মুসলিম বিশ্বের নিন্দা, সেনা প্রত্যাহারের দাবি। পাকিস্তান সহ কয়েকটি মুসলিম দেশ ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা করেছে। দেশগুলোর নেতারা গাজা থেকে অবিলম্বে ইসরায়েলি সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। 9 অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গাজায় ইসরায়েলি হামলা বন্ধের প্রচেষ্টা। এই চুক্তিতে ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিষয়ে অন্তর্ভুক্ত ছিল। পাকিস্তান সহ 8টি আরব ও মুসলিম দেশ মার্কিন এই শান্তি উদ্যোগে অংশ নিয়েছিল। যদিও যুদ্ধবিরতি বেশিরভাগ সময় বজায় আছে, তবে ইসরায়েলের একাধিক বিমান হামলায় তা বারবার হুমকির মুখে পড়েছে। হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের পূর্ণ সেনা প্রত্যাহারের সময়সীমা এখনও নির্ধারিত হয়নি। সোমবার তুরস্কের ইস্তাম্বুলে মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের একটি বৈঠকে গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এতে অংশ নেন তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, কাতার, পাকিস্তান, সৌদি আরব ও জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা। তারা গত 23 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনের সময় নিউ ইয়র্কের প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও বৈঠক করেছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশকাদার বৈঠকে বাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। বৈঠকে অংশগ্রহণ করা দেশগুলো একমত হয় যে গাজার ভবিষ্যৎ অবশ্যই ফিলিস্তিনিদের হাতে থাকবে, কোনো বৈদেশিক প্রভাব বা নিয়ন্ত্রণ নয়। ফিলিস্তিনি বন্দী ও 45 জনের লাশ ফেরত দিল ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল 5 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে, যা গাজার পরিবারগুলোর জন্য এক বিরল স্বস্তির মুহূর্ত। সোমবার 3 অক্টোবর সন্ধ্যায় মুক্তিপ্রাপ্ত 5 ফিলিস্তিনি বন্দীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য দেইর আলবার আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় বন্দীদের পরিবারের সদস্যরা হাসপাতালে জড়ো হয়েছিল। কেউ কেউ মুক্তিপ্রাপ্ত বন্দীদের আলিঙ্গন করছিল, আবার কেউ কেউ উদ্বিগ্নভাবে নিখোঁজ পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য খুঁজছিল। আল জাজিরা বলছে, যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলি বাহিনী অজ্ঞাত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে। তবে হাজার হাজার ফিলিস্তিনি এখনও ইসরায়েলে বন্দী রয়েছে। তাদের অনেককেই কোনো অভিযোগ ছাড়াই আটক রাখা হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলি বলেছে, ইসরায়েল তাদের বিনা বিচারে আটকে রেখেছে। সোমবার দিনের শুরুতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা আন্তর্জাতিক রেড ক্রস কমিটি বা ICRCর মাধ্যমে ইসরায়েল থেকে 45 জন ফিলিস্তিনের লাশ ফেরত পেয়েছে, যার ফলে যুদ্ধবিরতি চুক্তির অধীনে মোট 270 জনের লাশ হস্তান্তর করা হয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ফরেনসিক দল এতক্ষণে 78টি লাশ শনাক্ত করেছে। লাশগুলো পরিবারের কাছে ফেরত দেওয়ার আগে অনুমোদিত চিকিৎসা পদ্ধতি ও প্রোটোকল অনুসারে তাদের পরীক্ষা চালিয়ে যাবে। এর আগে কর্মকর্তারা জানিয়েছিলেন, ফেরত পাঠানো অনেক লাশের গায়ে নির্যাতনের প্রমাণ রয়েছে। কোনো কোনো লাশের হাত বাঁধা বা চোখ বেঁধে রাখা ছিল, অথবা মুখের আকৃতি বিকৃতি ছিল। লাশগুলো শনাক্তকরণ ট্যাগ ছাড়াই ফিরিয়ে দেওয়া হয়েছিল। এই হস্তান্তর যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে অংশ, যা তুরস্ক, মিশর ও কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 10 অক্টোবর থেকে কার্যকর হয়েছে। চুক্তির প্রথম পর্যায় অনুযায়ী ইসরায়েলের বন্দী পণ্যবিদদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দী ও লাশ হস্তান্তরের কথা রয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। নাসির মেডিকেল কমপ্লেক্সের একটি সূত্র আল জাজিরা আরবিকে জানিয়েছে, সোমবার দক্ষিণ গাজার রাফাহের উত্তরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, নিহত ব্যক্তিরা ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকা হলুদ রেখা অতিক্রম করেছে। একে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন বলে অভিহিত করেছে। পাকিস্তান সহ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে দাবি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে, কিন্তু দেশগুলো এসব নিয়ে কোনো কথা বলে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে নিজের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করতেই হবে। CBS নিউজের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের চেয়েও বেশি। আমি মনে করি আমাদের নিরস্ত্রীকরণ নিয়ে কিছু করা উচিত। আসলে আমি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও এই বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেন, আমাদের কাছে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে 150 বার ধ্বংস করা সম্ভব। রাশিয়ারও প্রচুর অস্ত্র আছে, চীনেরও আছে। সাক্ষাৎকার গ্রহণকারী তখন প্রশ্ন করেন, তাহলে আমাদের কেন পরীক্ষা করতে হবে? জবাবে ট্রাম্প বলেন, কারণ আপনাকে জানতে হবে এগুলো কাজ করছে কিনা। রাশিয়া ঘোষণা দিয়েছে তারা পরীক্ষা চালাবে। দেখেছেন, উত্তর কোরিয়া নিয়মিতই পরীক্ষা চালাচ্ছে। অন্যান্য দেশও করছে, কেবল আমরা করছি না। আমি চাই না যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হোক যারা পরীক্ষা করে না। তাকে যখন জিজ্ঞাসা করা হয়, যুক্তরাষ্ট্র কি 30 বছরের বেশি সময় পর আবার পারমাণবিক বিস্ফোরণ ঘটাবে, জবাবে তিনি বলেন, আমি বলছি আমরা অন্যান্য দেশের মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করব। তবে সাক্ষাৎকার গ্রহণকারী তখন বলেন, একমাত্র দেশ যেটা বাস্তবিক অর্থে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে তা হলো উত্তর কোরিয়া। রাশিয়া ও চীন 1990 ও 1996 এর পর থেকে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনও পরীক্ষা চালাচ্ছে, আপনি জানেন না। যখন সাংবাদিক উল্লেখ করেন যে রাশিয়ার সাম্প্রতিক পরীক্ষা ছিল পারমাণবিক অস্ত্রের ডেলিভারি সিস্টেম বা মিসাইলের পরীক্ষা, তখন ট্রাম্প জোর দিয়ে বলেন, রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা চালাচ্ছে, কিন্তু তারা সেটা নিয়ে কথা বলে না। তিনি আরও বলেন, আমরা একটি উন্মুক্ত সমাজ, আমরা এসব বিষয়ে কথা বলি, কারণ না বললে আপনারা রিপোর্ট করবেন। তাদের দেশে এমন সাংবাদিক নেই যারা এসব নিয়ে লিখতে পারে, কিন্তু আমরা আলাদা, আমরা পরীক্ষা করব কারণ তারা পরীক্ষা করছে। ট্রাম্প জোর দিয়ে বলেন, অবশ্যই উত্তর কোরিয়া পরীক্ষা চালাচ্ছে, পাকিস্তানও করছে, কিন্তু তারা আপনাকে কিছু জানায় না। তারা ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে কেউ ঠিকমতো বুঝতে পারে না কি হচ্ছে, শুধু সামান্য কম্পন টের পাওয়া যায়। তারা পরীক্ষা চালায়, আমরা চালাই না, আমাদেরও চালাতে হবে বলেন ট্রাম্প। তিনি যোগ করেন, রাশিয়া সাম্প্রতিক এক ধরনের হুমকি দিয়েছে যে তারা নতুন মাত্রার পরীক্ষা চালাবে। রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা চালাচ্ছে, আর আমরাও করব।
ট্রাম্প বলেন, এটা কোনোভাবেই যৌক্তিক নয় যে আপনি পারমাণবিক অস্ত্র বানাবেন কিন্তু পরীক্ষা করবেন না। তাহলে কি করে জানবেন যে এগুলো আসলেই কাজ করবে? তাই পরীক্ষা করতেই হবে।